যদি আপনাদের পরিচিতের মধ্যে কোনো প্রবাসী থাকেন যারা কষ্টে আছেন, সমস্যায় আছেন এবং কি সমস্যায় আছেন সেটা যদি আমাকে জানান, আমি নিশ্চয়ই এটা নিয়ে আরেকটা ভিডিও করব। প্রিয় দর্শক, মাঝখানে একদিন বিরতির পর আবার আপনাদের কথা মানে দর্শকের কথা নিয়ে হাজির হলাম। প্রথম যে কমেন্টটা পড়ছেন লিখেছেন মিস্টার রেজাউল করিম। তিনি লিখেছেন যে আপনি এখন দর্শকের কথা নিয়মিত করেন, এই জন্য ধন্যবাদ। তবে আজকে 3 থেকে 4 বছর আপনার কন্টেন্ট দেখি, আমার কমেন্টটা পড়বেন আশা করি। ডিএমপি কমিশনারের সাথে সাধারণ মানুষের তুলনা চলে না, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী আইন মেনে চলেন। যাক, আপনি আজকের প্রথম প্রধানমন্ত্রী সুনাম করলেন। দেখেন ভাই, আমি আসলে যে কথাগুলি বলি তার মাধ্যমে কার সুনাম হয় অথবা কার সমালোচনা হয় এটা আসলে আমি বলার সময় খেয়াল করি না। আমি ঘটনার প্রেক্ষিতে মন্তব্য করি। কোনোটা একজনের প্রশংসা হয়ে যায় ওই মন্তব্যের কারণে, কারণ কোনো ঘটনা যখন ঘটে তার পেছনে হয়তো কারো পজিটিভ রুল থাকে, কারো নেগেটিভ রুল থাকে। যার নেগেটিভ রুল থাকে উনি নিজেকে আক্রান্ত মনে করেন, আর যার পজিটিভ রুল থাকে তার সম্পর্কে যখন বলি তখন উনি মনে করেন হয়তো, অথবা ওনার যারা ভক্ত তারা মনে করেন যে ওনার প্রশংসা করলাম। আসলে প্রশংসা অথবা সমালোচনা করা, ওইভাবে নিন্দা করার দায়িত্বটা আসলে আমি কখনো ভাবি না এবং নিই না। দ্বিতীয় মন্তব্যটা লিখেছেন মাহবুবুর। তিনি লিখেছেন, মাসুদ ভাই শুভেচ্ছা নেবেন, আমি ফ্রান্সে বসবাস করি 17 বছর। এদেশে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশের গাড়ি সকল প্রকার সিগন্যালের বাইরে। এই 3 ধরনের গাড়ি সাইরেন বাজানোর সাথে সাথে অন্যান্য সব ধরনের যানবাহন সাইড দিবে এবং লাল বাতি অমান্য করে। এই কথাটা ঠিক ভাই, আমি অস্বীকার করি না। আমি বুঝতে পেরেছি, আমি যে ওই ডিএমপি কমিশনের একটা ঘটনা নিয়ে বলেছিলাম যে উনি এটা না করলেও পারতেন, ওই আইনটাকে চেঞ্জ করেছেন অথবা লঙ্ঘন করেছেন অস্থায়ী আইনে, এই অজুহাতে আপনি সেই প্রসঙ্গে বলেছেন, কোনো সন্দেহ নেই, আমি বুঝতে পেরেছি। কিন্তু একটা কথা আমি বলি আপনাকে, এই অ্যাম্বুলেন্স অথবা ফায়ার সার্ভিস অথবা পুলিশের গাড়ি যখন নর্মালি যাবে, মানে কোনো আগুন ধরেনি কিন্তু ফায়ার সার্ভিসের একটা গাড়ি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, তখন কি সে ফ্রান্সে সিগন্যাল ভাঙে? অথবা একটা অ্যাম্বুলেন্স, খালি অ্যাম্বুলেন্স যাচ্ছে, ভেতরে কোনো রোগী নেই, অথবা পুলিশের গাড়ি, তারা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে না, মানে একজনকে দুর্নীতিবাজ অথবা একজন সন্ত্রাসীকে ধরার জন্য তারা যখন দৌড়ে যায়, রাশ করে, সাইরেন বাজায়, এরকম অবস্থা না হয়, নর্মাল টাইমে কি সে সিগন্যাল ভাঙে? ভাঙে না। যখন সে এরকম অ্যাবনর্মাল সিচুয়েশন ক্রিয়েট হয় তখন 3টা বিভাগই কিন্তু তাদের গাড়ির উপরে সাইরেন বাজায়, সাইরেন বাজিয়ে যায়। ওটা একটা অ্যাবনর্মাল টাইম, ওটা একটা জরুরি অবস্থা। আমি যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম তখন ওনার গাড়িতে সাইরেন বাজতেছিল না, কাজে ওটার সঙ্গে এটা মেলানোর কোনো প্রয়োজন নেই। এই মন্তব্যটা একটু বড় তো উপরই। শাহ আলম সাহেব লিখেছেন, উনি আমাদের যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা বলেছেন। মাসুদ ভাই, আমার মনে হয় এই দেশের যোগাযোগ ব্যবস্থা কখনো ঠিক হবে না, বিশেষ করে শহর ও উপশহর এলাকায়। আমি দীর্ঘ 23 বছর সৌদিতে ছিলাম। সৌদিতে যাওয়ার আগে যে অবস্থা শহরে দেখেছিলাম তার 10% অগ্রগতি হয়নি। আমি চট্টগ্রামের লোক, তাই চট্টগ্রাম নিয়ে 2টো উদাহরণ পেশ করছি। 1, চট্টগ্রামের সবচাইতে ব্যস্ততম এলাকা নিউ মার্কেট ও এর আশপাশ। এই এলাকার প্রধান সড়ক 3 লাইন ও বাকিগুলো 2 লাইনের। এরপর রয়েছে হাঁটার জন্য ফুটপাত, অথচ এই ব্যস্ততম রাস্তার ফুটপাত ও রাস্তার 1 লাইন সম্পূর্ণ হকারদের দখলে। বাকি 2 লাইনের একটিতে গাড়ি পার্ক ও যাত্রী ওঠানামা করে, বাকি শুধু একটি লাইনে কোনো প্রকারের যানবাহন চলে। 2, এই দেশের সবচেয়ে পর্যটন স্থান কক্সবাজার। আপনি কখনো চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটিতে যাতায়াত করলে দেখবেন কতটা ঝুঁকিপূর্ণ এই রাস্তাটি। ওই যে 23 বছর আগে যা দেখেছিলাম তাই রয়ে গেছে। ভাই, আমি দীর্ঘদিন বাইরে থাকার কারণে এই উপলব্ধি করলাম। আপনার উপলব্ধি কি? ভাই, আমারও উপলব্ধি একই। আপনি যে কথাগুলি বলেছেন আমি 2টো জায়গায় যাওয়ার চেষ্টা করেছি, মানে 2-1বার অভিজ্ঞতা আছে আমার। যা বলেছেন আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। প্রশ্ন হচ্ছে, এই রাস্তাগুলো যাদের ঠিক রাখার কথা, দেখার কথা, ওনারা কি করছেন? আমরা কিন্তু ওনাদেরকে বলছি, ভাই আপনারা প্রবলেমটা কি এটা আপনারা জানেন, যদি প্রবলেমই জেনে যান তাহলে সলিউশন করতে কেন সময় নিচ্ছেন? এই জিনিসটা আপনাদের ভাবনার জন্য রইল। এর পরের কমেন্টটা লিখেছেন কাজী ইলিয়াস কল্লোল। তিনি লিখেছেন, কথিত আছে
24-এর গণ অভ্যুত্থান আওয়ামী লীগের দুর্নীতি উন্মোচন করেছে, কিন্তু 24 সবচেয়ে বেশি উন্মুক্ত করেছে জামায়াত ও তাদের ভূমিকা, উন্মোচন করেছে মাদ্রাসাগুলোর ন্যাক্কারজনক কার্যকলাপ। 24-এর সবচেয়ে বড় ক্ষতি করেছে ইসলামের চেতনাকে। ইসলামের নামে সর্বাধিক মানবতা বিরোধী অপরাধ হয়েছে। আপনি যে কথাগুলি বলেছেন না, আপনি প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে আলাদা আলাদা আলোচনা করা যায় এবং আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু তুলে এনেছেন। মোহাম্মদ সজীব লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আপনার ভিডিও 5 আগস্টের পর থেকে আমি নিয়মিত দেখি, কিন্তু আমি প্রায়ই কমেন্ট করি, কিন্তু একদিনও কমেন্টের উত্তর পাইনি। এটা কি আমার সাথে বৈষম্য নয় মাসুদ কামাল স্যার? সরি ভাই, আপনারটা কেন আসেনি আমি জানি না, আমি তো আসলে নাম দেখে কমেন্ট করি না। সোহেল রহমান লিখেছেন, আরেকটা কথা, যারা রাশিয়ায় যায় তারা জেনে বুঝেও যায়, প্রধান কারণ হলো অতিরিক্ত লোভ। এই কমেন্ট উনি করেছেন যে রাশিয়ায় আমাদের যুবকদের পাঠানো নিয়ে, সেখানে যে যুদ্ধে তাদেরকে জোর করে পাঠানো হয়, এই যে বিষয়গুলো অনেকে বলে বিক্রি করে দিচ্ছে, এই বিষয়গুলো নিজে কন্টেন্ট করেছিলাম সেই প্রেক্ষিতে। তো এই কথা আপনি যেটা বললেন এটা আমি ঠিক জানি না, কারণ আমি যদ্দূরকে জানি যারা যায় সবাইকে অন্য কাজে লোভ দেখিয়ে নিয়ে যায়, কিন্তু যুদ্ধে যাবে কিনা এই জন্য কাউকে নেয় এটা আসলে আমার জানা নাই। যেহেতু আপনি বলছেন নিশ্চয়ই এটা ভেবে দেখা যাবে। এই ধরনের আরো একটা মন্তব্য হলো, স্যার আপনাকে ধন্যবাদ এই বিষয়ে আলোচনা করার জন্য। স্যার আমার ভাগিনা দালালের ফাঁদে পড়ে গত 2/4/26 মানে এই বছরের 2 এপ্রিল তারিখ রাশিয়া গেছে। এতদিন যোগাযোগ ছিল, কিন্তু গত 10 দিন ধরে আর কোনো যোগাযোগ নাই। তাহার সাথে 5 জন গিয়েছিল, 4 জনই মারা গেছে। রাশিয়ার সেনাবাহিনীর সাথে ইউক্রেন বর্ডারে থাকে। তো আমি যে কথাটা বলেছি ওইটাই, এটা আরেকটা ঘটনা। মুমিন লিখেছেন, মন্ত্রী মিনিস্টারদের পা না চেটে অন্য দেশের হয়ে যুদ্ধ করা ভালো, অন্তত পরিবারটা বেঁচে যাবে। আপনাদের এখানে আছে চেতনা ব্যবসা, এবং এই চেতনাকে মাঠে জমিয়ে রেখেছেন আপনাদের মতো মানুষ। ভাই মুমিন সাহেব, আমি আপনার অভিযোগকে একদমই গ্রহণ করলাম না। আপনি বলেছেন হয়তো আপনি একটা ক্ষোভে রাগে এই কথাগুলো বলেছেন, কিন্তু আপনি আমাকে বলেন যে অন্য দেশের যুদ্ধ করে জীবন দেওয়া, এটা কেউ চায় না ভাই। আমাদের এখানে যারা গেছে কাউকেই বলা হয়নি। একটা লোক আপনি দেখান যার ফ্যামিলি জানে, এই দালাল যখন তাদেরকে নিয়ে গেছে তাদেরকে বলেছে তোমাদের কিন্তু যুদ্ধে যেতে হবে, এই ধরনের বলে নিয়ে গেছে। আপনি একটা উদাহরণ দেখান ভাই। আপনি যেটা বলতেছেন আপনি রাগের থেকে বলতেছেন। হ্যাঁ ঠিক আছে, আমাদের মন্ত্রী মিনিস্টারদের পা চাটা ঠিক না, স্বাধীনভাবে কিছু করেন, অন্য কোনো দেশে যান, কিন্তু অন্য দেশে যুদ্ধ করা ভালো এই কথাটা বলেন না ভাই। আপনার পরিবারে কেউ যদি এরকম যেত, যদি এরকম ভাবে তাকে হারাতেন, তাহলে আপনি বুঝতে পারতেন এটা কত বেদনার ব্যাপার। মোহাম্মদ নুরুল আমিন লিখেছেন, মাসুদ কামাল ভাই সেখানে 1 বছরের কন্ট্রাক্টে যায়, 2 মাস অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়, 1 বছর চাকরি করার পর যদি বেঁচে ফিরে আসে তাহলে বাংলাদেশি মুদ্রায় 1 কোটি টাকার উপরে পাবে। আসলে আপনি যেভাবে বলছেন আমার মনে হয় সেটা পুরোপুরি সঠিক নয়, কারণ আমার নিজের ছেলেও রাশিয়াতে লেখাপড়া করে এবং সে এ পর্যন্ত আরো কয়েকজন ছেলে মেয়েকেও নিয়েছে স্টুডেন্ট ভিসায়। আমার ছেলের কাছ থেকে আমি জেনেছি রাশিয়ার সরকার কাউকে যুদ্ধে যেতে বাধ্য করে না, যারা যায় তারা নিজেরাই অর্থের লোভে পড়ে যায়। দেখেন আপনি যেটা বলেছেন আপনার ছেলে কিন্তু যায়নি, খেয়াল করেন আপনার ছেলে কিন্তু যায়নি। বলবেন যে আমার অর্থের লোভ নেই, হ্যাঁ লোভ নেই, কিন্তু যারা গেছে আপনি একটা ফ্যামিলি দেখান যারা ওখানে 1 বছর যুদ্ধ করে 1 কোটি টাকা পেয়েছে, যদি দেখাতে পারেন তাহলে আপনি বক্তব্য মেনে নেব। আমার পরিচিত একজন আমারই এলাকার লোক, সে ওখান থেকে ফিরেও এসেছে, সেও বলেছে যে আমি প্রতারিত হয়ে আমাকে জোর করে নিয়ে গেছে, আমি জানতাম না আমাকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। এটা লিখেছেন শওকত আলী মজুমদার। হাসান ভাই আপনার দৃষ্টি আকর্ষণের জন্য আমি কয়েকটি কমেন্ট করলাম। ভাই শত শত প্রবাসী আছে, এদের মাসের পর মাস কাজ নেই, থাকার জায়গা নেই, খাবার পাওয়া মনে হয় সোনার হরিণের মতো। এমনকি যারা প্রকট সমস্যায় রয়েছে তারা কোনো সাহায্য পাচ্ছে না, এমনকি অনেকের আইডির মেয়াদ এই জন্য নেই, এই জন্য দেশেও যেতে পারতেছে না। আর সরকার শুধু চিন্তা করে প্রবাসীরা বাঁচুক আর মরুক তা জানার দরকার নাই, যেন বৈধ পথে বেশি বেশি রেমিটেন্স পাঠায়, এটাই সরকারের কাজ। ভাই আপনি প্রবাসীদের নিয়ে 2-1টা ভিডিও দেন, এটা আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ রইল। শওকত আলী সাহেব আপনার এই খবরটা আপনি কোন দেশ থেকে লিখছেন এটা জানা থাকলে
হয়তো আমার জন্য ভালো হতো, কারণ যেহেতু আপনি বিষয়গুলো দেখেছেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এরকম যারা আছেন তাদেরকে প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি তাদের নিয়ে তাদের বাস্তব যে অবস্থাটা, দুরবস্থাটা সেটা তুলে ধরবো। এবং কেবল আপনি না, যারা এই অনুষ্ঠান দেখছেন, যেখানে যত প্রবাসী আছেন, যদি আপনাদের পরিচিতের মধ্যে কোনো প্রবাসী থাকেন যারা কষ্টে আছেন, সমস্যায় আছেন, এবং কি সমস্যা আছেন সেটা যদি আমাকে জানান, আমি নিশ্চয়ই এটা নিয়ে আরেকটা ভিডিও করব। ইঞ্জিনিয়ার আরিফ আহমেদ লিখেছেন, উনি অনেক বড় একটা কমেন্ট করেছেন। পুরোটা আমি আসলে পড়বো না, অতটা পড়া সম্ভব না। আমি শুরু থেকে দুটো প্যারা পড়ছি। আমি আপনার ভিডিওগুলো নিয়মিত ইউটিউবে শুনি। বিভিন্ন বিষয়ে আপনি নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করেন, যা আমার খুবই ভালো লাগে। কিন্তু একটি বিষয়ে আমাকে খুবই ভাবায় এবং আতঙ্কিত করে, সেটি হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার প্রকাশ্যে সমর্থন আছে বলে আমার মধ্যে ধারণা তৈরি হয়েছে। আপনি শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডে ভারত সরকারের সরাসরি সংশ্লিষ্টতার পক্ষে উত্থাপিত বিভিন্ন যুক্তি ও প্রমাণ নিয়ে আপনার ভিডিওগুলিতে কোনো আলোচনা করেন না। আপনি ভারতের সমালোচনা করেন না, ভারতীয় আধিপত্যবাদেরও সমালোচনা করেন না। এমনকি বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগেরও কোনো সমালোচনা করতে দেখা যায় না। আরো আছে অনেক কিছু। আমি এটুকু বলি আপনাকে, আওয়ামী লীগের সমালোচনা আমি করি না। এটা যদি আপনি বলেন তাহলে বলবো যে আপনি আসলে আমাকে খুব রিসেন্টলি দেখা শুরু করেছেন। এবং এই রিসেন্টলি সময়ের মধ্যেও আমি আওয়ামী লীগের প্রচুর সমালোচনা করি, আওয়ামী লীগের নেতৃত্বের সমালোচনা করি, অনেকবার করেছি। এবং আওয়ামী লীগের শাসনামলে যখন কেউ কথা বলতে ভয় পেত, তখনও যে 2-4 জন লোক আওয়ামী লীগের সরকারের, আওয়ামী লীগের শাসনের সমালোচনা করত, আমি দাবি করি আমি তাদের মধ্যে একজন। যদি বিশ্বাস না হয়, 2024-এ আপনি আমার ইউটিউবে পাবেন, পিছন দিকে যান, আমার চ্যানেলে গেলে আপনি পাবেন। 2024-এর আগের ভিডিওগুলো দেখেন, বুঝতে পারবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার সমালোচনা করেন, কোনো আপত্তি নাই, কিন্তু একটু আমাকে স্টাডি করে তারপর সমালোচনা করেন। কারণ আমাকে যদি হুট করে একটা সমালোচনা করেন, স্টাডি না করে করেন, তাহলে কি হয়, ওই সমালোচনাটা ভুল প্রমাণিত হয়। মানুষ মনে করে যে তাহলে আমি বোধহয় ঠিক আছি, আমারও ভুল আছে। আমাকে স্টাডি করে যদি আমার ভুলগুলো ধরে দেন, এতে আমার একটু উপকার হয়। এবং যারা দর্শক থাকেন তারাও বুঝতে পারেন যে আমার ঝামেলাগুলি কোথায় হচ্ছে এবং সেগুলির থেকে আমি উত্তরণের চেষ্টা করছি কিনা। আপনি অনেক বড় একটা মন্তব্য করেছেন, অনেক লম্বা লেখা, সম্পূর্ণ পড়তে পারলাম না, দুঃখিত। কিন্তু মন্তব্যটা করেছেন বলে আপনাকে প্রতি কৃতজ্ঞতা আমার।